নমস্কার বন্ধুরা, রহস্যধারার 20তম এপিসোডে আমি অলোক চক্রবর্তী আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্পের নাম 25,000 টাকা। আজকের গল্পের ইন্সপিরেশন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনা থেকে, এবং গল্পের মুখ্য ভূমিকায় যারা কণ্ঠ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হল সৌমির কণ্ঠে ছিলেন স্নিগ্ধা চক্রবর্তী, প্রতিমা দেবীর কণ্ঠে ছিলেন ঝুমা দাস ও নীলকান্ত, সুবিনয়বাবু ও রজতের কণ্ঠে ছিলাম আমি অলোক চক্রবর্তী। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ঘটনাটা শুনে নেওয়া যাক। নীলকান্ত মজুমদারের চারটি মেয়ে। সেই প্রথমবার থেকেই বারবার একটা পুত্র সন্তানের আশা করা, অথচ ভগবান আর যেন মুখ তুলে চাইলেন না। একেই অভাবের সংসার, তার উপর আবার চারটে মেয়ে, তার সঙ্গে আবার ঘাড়ের ওপর বয়স্ক বাবা, আর তার ব্যায়ামও যেন কিছুতেই আর ছাড়ে না। দিনে খায় 2 বার আর পায়খানা পেচ্ছাপ করে 10 বার। কতবার একটা মানুষকে পরিষ্কার করা যায়? তার মধ্যে এখন তো আবার লোকজনও চিনতে পারে না, কানের সামনে গিয়ে কথা বললেও শুনতে পায় না। এত কষ্ট না দিয়ে ভগবান তো তাকে তুলেও নিতে পারেন, তাহলে আমরাও একটু বেঁচে যাই। এইভাবে প্রলাপ গাইতে গাইতে উনি বাজারের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি পাড়ার মদনপুর হাটে ওই কখনো আম, জামাই ষষ্ঠীর আগে কাঁঠাল, লিচু, শীতের সময় কমলালেবু, আপেল এসব নিয়ে ফুটপাতে সারা বছরই প্রায় বসেন। অনেক স্বপ্ন ছিল নীলকান্তবাবুর। বিরাট বড় একটা ফলের আড়ত হবে, গাড়ি গাড়ি মাল আসবে, সারা বাজারের সমস্ত ফল বিক্রেতারা তার কাছ থেকে পাইকারি দরে ফল নিয়ে যাবে। না, সেসব আর হলো না। এই একটা আয়ের ওপর 7-7টা পেট চলে। হয় না, এইভাবে হয় না। গরিব মানুষ হয়ে জন্মগ্রহণ করাটাই একটা বড় অভিশাপ। একে একে যদি মেয়েগুলোকে বিদায় করতে পারতাম তাহলে তবু একটু স্বস্তি পেতাম, তবে একটু পেট পুড়ে কমসে কম 2 বেলা 2টো ভাত খেতে পারতাম, আর মেয়েগুলো অন্তত খাওয়ার জন্য কষ্ট পেত না। দেখি ভগবান কবে মুখ তুলে চায়। বিড়বিড় করতে করতে পাকা আমের ঝাঁকার মুখ থেকে প্লাস্টিকের বাঁধনটা খুলতে থাকে। হঠাৎ করেই মুখ চেনা একজন খদ্দের এসে বলেন, এ তোমার আম কত করে দিচ্ছ গো? নীলকান্তবাবু বললেন, 500 গ্রাম 6 টাকা, আর 1 কিলো নিলে 10 টাকায় দিয়ে দেবো বাবু। খদ্দের বলে উঠলেন, বাবা এত দাম কেন গো বাবু? একেবারে 3 কিলো নেব, 20 টাকায় হবে তো বলো, দাও তাহলে দিয়ে দাও। নীলকান্ত বললেন, আমার কেনাই পড়েনি গো, আর 5 টাকা দেন বাবু। সিজনের প্রথম ফল, দারুণ মিষ্টি হবে, একেবারে গাছ পাকা। আপনাকে দিয়েই এই বউনি করলাম, বুঝলেন। এবার সেই খদ্দের বলে উঠলেন, বউনি আমার হাতে হলো তো, দেখবে নীলকান্ত, আজকের বাজার তোমার খাসা যাবে। এই বলে উনি হাঁটা দিলেন, আর নীলকান্ত টাকাটা নমস্কার করে কোচরে রাখতেই যাবেন। এমন সময় সেই খদ্দের আবার গুটি গুটি পায়ে ফেরত আসছেন দেখে উনি ভাবলেন, এ বাবা, আবার ফেরত আসছেন কেন? নিশ্চয়ই কিছু ভুল হয়েছে। এবার সেই খদ্দের এসে বললেন, হ্যাঁ রে নীলকান্ত, তোর ঘরে জোয়ান মেয়ে আছে না, তার কি পাত্র দেখা সেরেছ? আসলে আমার কাছে একটা সোনার টুকরো ছেলে আছে, বলো তো দেখাশোনার ব্যবস্থা করি। নীলকান্ত চোখ দুটো এবার কিন্তু দেখার মতো ছিল। 4 মেয়ে যেই বাপের ঘাড়ে থাকে, সেই বাপই বোঝে যে জ্বালা কতটা। নীলকান্ত প্রবল উৎসাহে বলে উঠলেন, কর্তা কি যে বলেন, ভালো ছেলে পেলে কেন দেব না, নিশ্চয়ই দেবো। তা একটু বলেন, ছেলে কি করে, কোথায় থাকে, বাড়িঘর নিশ্চয়ই নিজস্ব হবে। হ্যাঁ বলছি, শোনো, বিরাট বনেদি পরিবার, 51বর্তী পরিবার, আজও এক হাঁড়িতে খাওয়া দাওয়া, দেখার মতন বাড়ি, আর মাত্র একটা ছেলে। এত সম্পত্তি খাবে কে বলো দেখিনি? একটা কথা বলি কর্তা, মনে কিছু কইরেন না। ছেলে এমনি কাজকর্ম কি করে? নিশ্চয়ই নিজস্ব ব্যবসা হবে, তাই তো? মুখের কথা শেষ হলো না নীলকান্তর। তিনি বলে উঠলেন, ছেলের কাজকর্ম? ছেলে সারাদিন ঘরেই থাকে, ছেলের কোনো কাজই করতে হয় না। বাবার ব্যবসার তদারকি করে সময় হয় না। তবে হ্যাঁ, খুব গাম্ভীর্য, ভদ্র, শিক্ষিত ছেলে। একটু কম কথা বলে অবশ্য, তবে আগেই বলে দিলাম বাবু, ছেলের কথা একটু নিজে দেখে শুনে নেবে কিন্তু বাবু, বুঝলে, পরে যেন আবার বলবে না। নীলকান্ত এবার বলে উঠলেন, যাকগে,
মেয়েটার আমার মনে হচ্ছে চওড়া কপাল, কি বলেন কর্তা? যাই হোক, এবার দেখাশোনার পালা শুরু হলো। ছেলের বাড়ির লোক আসলেন নীলকান্তর বাড়িতে এবং তারপর যতটা সম্ভব তাদের আপ্যায়ন করা যায় ততটাই করলেন। এরপর নীলকান্তরা গেলেন ছেলের বাড়ি দেখতে। সত্যি একটু পুরানো আমলের বেশ বড় একটা 3তলা বাড়ি, অনেকগুলো ঘর বারান্দা, বড় ঠাকুর ঘর, বাথরুমটা তো এত বড় দেখে মনে হচ্ছে যেন ছোটোখাটো একটা ঘরের মতো। নীলকান্ত বাড়ি ফিরে এসে চোখ মুছতে মুছতে বললেন, মা রে, বাপের ঘরে তো আর সুখ পেলি না। দুবেলা দুমুঠো পেট ভরে ভাত খাবি, সেটাও তো তোর সব সময় জোগাড় করতে পারি না। তবে তোর বাকি জীবনটা যেন সুখে শান্তিতে কাটে তার একটা ব্যবস্থা করে আসলাম। জানি তুই চলে যাবি, মেয়েরা তো পরের ঘরে যাওয়ার জন্যই তৈরি। তবে এই বুড়ো বাপটাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। এবার নীলকান্তর বড় মেয়ে সৌমি বলে উঠল, এ কি বাবা, তুমি কাঁদছো কেন? কাঁদছো? আমার বিয়ে হয়ে গেলে কি আমি ফিরে আসবো না? আর তুমি যদি এভাবেই কাঁদো, আমিও কিন্তু কেঁদে দেবো, আর আমি কিন্তু বিয়েও করবো না, বলে দিলাম। সঙ্গে সঙ্গে নিজেকে সামলিয়ে নীলকান্ত বলে উঠল, না, খবরদার না, এই রকম অলক্ষণে কথা মুখে উচ্চারণ করা পাপ। এমন সুন্দর রাজ্যটোক আর পাওয়া যাবে না। আমি যে কি বলে সুবিনয়বাবুকে ধন্যবাদ জানাবো ঠিক বুঝে উঠতে পারছি না। এর ঠিক 7 দিন পর সুবিনয়বাবু আবার গুটি গুটি পায়ে মদনপুর হাটের দিকে এলেন, আর নীলকান্ত দূর থেকে দেখেই জোরে হাঁক দিলেন, কর্তা! বলি, ও কর্তা, আরে এদিক পানে আসুন তাই একটু। এই গরিবের কি কোনো অন্যায় হলো নাকি? সুবিনয়বাবু মুখটা একটু ভার করে বলে উঠলেন, বড় লোকদের সব বড় বড় ব্যাপার, বুঝলেন নীলকান্ত? ছেলের বাড়ির এমনি প্রায় সবাই সৌমিকে পছন্দ করেছে, কিন্তু তারা পণ ছাড়া ছেলেকে বিয়ে দেবে না। অনেক বোঝালাম, বুঝলে, তা সে বোঝে কই? সেই একই কথা বলে যাচ্ছে, আমার একটা মাত্র ছেলে, সব কিছু ওরই থাকবে, আর বিয়ে তো আর বারবার হয় না। মেয়ের বাবা গরিব, তার 4 মেয়ে, তার জন্য তার আমি দায়ী না। কথাগুলো শুনে নীলকান্ত বলে উঠলেন, এই রকম সম্বন্ধ তো আর বারবার আসে না, তাই বলে তো আর চুপ করে বসে থাকলে চলবে না। যেভাবেই হোক, যেখান থেকেই হোক, জোগাড় তো করতেই হবে। তা কি চাইছেন ওনারা? এবার সুবিনয়বাবু বললেন, দেখো বাবু, মেয়ের হাতে কানে গলায় সাজিয়ে দেওয়া, আর মেয়ের ব্যবহারের ওই খাট, আলমারি, ড্রেসিং টেবিল আর শোকেস, এইগুলো তো ওই সবাই দেয়। ওরা ওই অনুষ্ঠানের খরচার জন্য 25,000 টাকা ক্যাশ চাইছিলেন, এই আর কি। এগুলো শোনার পর নীলকান্তর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। থম ধরে বসে রইল নীলকান্ত। না, তাহলে আর হলো না। এবার সুবিনয়বাবু বলে উঠলেন, তাহলে আর হলো না মানে কি যে বলো নীলকান্ত? মেয়ের বিয়ে আর শ্রাদ্ধের কাজ, এগুলো কখনো আটকায় না বাপু, এগুলো কখনো আটকায় না, ঠিক উতরে যাবে। তুমি সাহস করে একবার নামো তো দেখি। বলছেন কর্তা, নামবো? ঠিক আছে, বাড়িতে কথা বলে দেখি। অনেক সময় বাড়ির মেয়েরাও অনেক কিছু গুছিয়ে রাখে, দেখি সে আবার মেয়ের জন্য কিছু গুছিয়ে টুচিয়ে রেখেছে নাকি। দেখতে দেখতে আরও 15টা দিন কাটলো। অনেক কষ্টে বাকি সব অল্প অল্প করে জোগাড় হলেও ক্যাশ 25,000 টাকার জোগান কিছুতেই করে উঠতে পারছে না নীলকান্ত। অবশেষে কোনো উপায় না পেয়ে নীলকান্ত সুবিনয়বাবুকে একদিন বাড়িতে ডাকলেন এবং খুব করে অনুনয় বিনয় করলেন ছেলের মা বাবাকে রাজি করানোর জন্য। অন্তত 3টে মাসের টাইম আমাকে দিলে আমি ঠিক 25,000 টাকা জোগাড় করে ওনাদের হাতে গিয়ে দিয়ে আসবো, কিন্তু দয়া করে সম্বন্ধটা যেন ভাঙে না। একটু দেখুন, আপনার দুটো পায়ে পড়ি। সুবিনয়বাবু বললেন, আরে 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 বোকা নাকি? এটা কি আর আমার হাতে আছে? তুমি যখন বলেছ, আমি যাই, একবার গিয়ে কথা বলে দেখি। আরও 15 দিন পর যখন টাকার জোগাড় করতে গিয়ে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে নীলকান্ত, সে সময় বাড়িতে হঠাৎ করে সুবিনয়বাবুর আগমন। নীলকান্ত সুবিনয়বাবুর মুখপানে চেয়ে বললেন, কর্তা, কিছু খবর টবর আছে নাকি? কিছু বললেন ওনারা? নীলকান্ত, চলো এবার ধুমধাম করে সৌমি মায়ের বিয়েটা দিয়ে ফেলি। মানে কর্তা বলেন কি? তার মানে ওনারা রাজি? বাহ,
দাঁড়ান 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 দাঁড়ান, একটু মিষ্টি মুখ তো করাতেই হবে আপনাকে। আজ আর কিন্তু ফল খাওয়াবো না, আজ মিষ্টি মুখ করতেই হবে। এত বড় একটা সুখবর দিলেন যে আপনি। আরে শোনো বাবু শোনো, শুধু তোমায় একটা কাজ করতে হবে। আজকালের মধ্যে একবার একটু ওনাদের বাড়ি গিয়ে টাকাটা ঠিক কবে তুমি দিতে পারবে সেটা একটু নিজে মুখে বলে আসবে, ব্যাস এইটুকুই হবে। এবার নীলকান্ত হাস্যমুখে বলে উঠলেন, দেখুন কর্তা, আমি হলাম মেয়ের বাপ, তাই অত লজ্জা টজ্জা শরম দেখালে চলবে না। আমি যাব এবং সময়ও চেয়ে আনবো। শুধু মেয়েটার আমার ভালো ঘরে বিয়ে হচ্ছে, ও সুখে থাক, এতেই আমার শান্তি। নিন একটু হা করুন দেখি, একটু হা করুন, হা করুন। শোনো শোনো, অনেক কাজ বাকি, এসব পরে হবে এখানে। হ্যাঁ, এই এখন তখন পুরুষ ডাকতে হবে, তারপর শুভ দিন দেখতে হবে, কত কাজ বলো থেকে নীলকান্ত। লেগে পড়ো লেগে পড়ো, কাজে লেগে পড়ো। যথারীতি নীলকান্ত পরের দিনই হবু বেয়াই বাড়ি যায় এবং তাদের মধ্যে কথাবার্তাও হয় বেশ খানিকক্ষণ। নীলকান্ত 3 মাসের সময় চেয়ে নেন 25,000 টাকা দেওয়ার জন্য এবং মোটামুটি বিয়েটা শেষ পর্যন্ত হয়েই যায়। নীলকান্তর তখন সুবিনয়বাবুর সেই কথাটা মনে পড়ে যায়। সুবিনয়বাবু বলেছিল, মেয়ের বিয়ে কখনো আটকায় না। একদম ঠিক, এই কিছুদিন আগেও কিছুই জোগাড় হচ্ছিল না, আর আজ বড় তৃপ্ত লাগছে। কিন্তু এত পর্যন্ত তো সব কিছু ঠিকঠাকই ছিল। কিন্তু আমরা সবাই জানি, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতাকে দিয়ে, তাই বিধাতা যে কার ভাগ্যের লিখন কিভাবে লিখেছে এটা বোঝা বড় দায়। হঠাৎ করেই নীলকান্তর বাবা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। অনেক দৌড়াদৌড়ির পর অবশেষে ওনার ব্রেন স্ট্রোক ধরা পড়ে এবং একটা সাইড সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে যায় এবং তাতে করে মৌসুমী মায়ের শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য পণের টাকা অনেকটাই সেখানে খরচা হয়ে যায়। এদিকে আর মাত্র 20 দিন বাকি, এর মধ্যেই 25,000 টাকা দিতে হবে, না হলে তার মান সম্মান থাকবে না। ওদিকে আবার ধীরে ধীরে শ্বশুরবাড়ির লোকেদের আসল রূপটা বেরিয়ে আসতে থাকে। প্রথমে শাশুড়ি ও পরে একে একে প্রায় সবাই সৌমিকে নানা কটু কথা, ঠ্যাস মারা কথা বলতে থাকে। রোজ এতগুলো ঘর সব পোছা লাগাতে হবে, ঘরে সবার জন্য জামা কাপড় কাচা, রান্না করা, খাটতে খাটতে যেন জানটা বেরিয়ে যায়। একদিন সকাল থেকেই ভীষণ জ্বর আর গা হাত পা ব্যথার জন্য সৌমি কিছুতেই আর বিছানা থেকে উঠতে পারছে না। সৌমি শাশুড়ি মায়ের ঘরে গিয়ে বলল, মা আসবো? হ্যাঁ আসো, কিন্তু তুমি এখন এখানে কেন? ঘরগুলো মুছেছ? যাও তাড়াতাড়ি ঘর মুছে স্নান করে পুজোটা দাও গে। আর চায়ে একটু আদা দিও, ওই কালকের মতন চা করো নে। কি যে শিখিয়েছে তোমার বাপ মা কে জানে, একটু চাও ঠিক মতন বানাতে জানে না। আর হ্যাঁ, ওই টাকাটার কি খবর? হ্যাঁ বলি, মান সম্মান বলে কিছু আছে নাকি সব গেছে তাদের? একেবারে ড্যাং ড্যাং করতে করতে বিয়ে দিয়ে দিল মেয়ের। যত সব গরিব ভিখারি এসে জুটেছে তোর কপালে, বুঝলি বাবু? মা, বাপ ও ছেলে চায়ের জন্য গোল টেবিলে বসে অপেক্ষা করছে, কিন্তু ছেলে এতটাই মা ভক্ত যে মা যা বলবে যা করবে সব ঠিক, বাকি সবার সব কিছু ভুল। সৌমি দাঁতে দাঁত চেপে সব সহ্য করতে থাকে। তারই বা কি করার আছে? সে অপেক্ষা করতে থাকে একবার বাবা টাকাটা দিয়ে দিক, তারপরেই আমি বাপের বাড়ি যাব আর মাকে গিয়ে সব বলে দেবো যে ওরা সারা দিন আমাকে শুধু কাজ করায়, আমার কথা একটুও শোনে না, আমাকে শুধু কাজ করায়, আমাকে শুধু খাটায়, আমার শরীরটা শেষ হয়ে যাচ্ছে। অবশেষে সৌমি শরীর খারাপ নিয়েও ধীরে ধীরে কাজকর্মগুলো সেরে চা নিয়ে যখন ঢুকলো, ঠিক তখনই নীলকান্ত ঘরের কাছে এসে বলল, আসতে পারি? প্রতিমা দেবী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হ্যাঁ আসুন আসুন, আপনার কথা তো হচ্ছিল, আসুন আসুন। টাকাটা এনেছেন তো? নীলকান্ত একটু মুখটা কাচুমাচু করে বললেন, টাকাটা তো রেডি করেছিলাম, কিন্তু হঠাৎ করে বাবার স্ট্রোক করলো, তাতে আমার অনেকগুলো টাকা খরচা হয়ে গেল। যদি কিছু না মনে করেন একটা কথা বলবো, আমাকে আর কটা দিন একটু সময় দিতে পারলে কৃতজ্ঞ থাকতাম। নীলকান্তর মুখ থেকে এই কথাগুলো শোনার পর শাশুড়িমা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। আর এদিকে বাবাকে শ্বশুরবাড়ির কাছে অপমানিত হতে দেখে সৌমিরও ভীষণ খারাপ লাগতে লাগলো। সৌমি বলল, এ কি বাবা, তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? বসো, তুমি বসো, আমি এক্ষুনি চা জল নিয়ে আসছি। এবার নীলকান্ত সৌমির দিকে তাকিয়ে বলল, এ কি রে মা,
কি চেহারা বানিয়েছিস তুই? এই 3 মাসেই তো তোর গলার হাড় বেরিয়ে গেছে, চোখ মুখ ঢুকে গেছে। তোর কি শরীর টরীর খারাপ নাকি? সৌমি মাথাটা নিচু করে বলল, না না, ওসব কিছু না। কাল রাতে কারেন্ট ছিল না তো, ঠিক করে ঘুম হয়নি, তাই আর কি এইরকম লাগছে। সৌমির শাশুড়ি প্রতিমা দেবী এবার বলে উঠলেন, বাপ মেয়ের আধিক্ষেতামি দেখো, গা জ্বলে যায় একেবারে। বলি এতই যদি মেয়ের প্রতি দরদ হবে তা হাতে করে তো টাকাটা আনতে পারতেন। হ্যাঁ, এই যে শুনুন, ভালো কথা বলে দিচ্ছি আপনাকে, ভালোই ভালো টাকাটা দিয়ে দিন বলে দিচ্ছি। তা না হলে না এই মেয়েকে আমি এই ঘরে রাখবো না। হ্যাঁ, ফেরত নিয়ে যান আপনি আপনার মেয়েকে। যত সব ন্যাকাম। নীলকান্ত এবার বললেন, দোহাই আপনার, দয়া করে এই কথাটি বলবেন না। আমার সৌমি মা খুব লক্ষ্মীপনা মেয়ে, ঘরের সব কাজ দেখবেন ও একাই করে দেবে। ওকে ফেরত দেওয়ার কথা মুখেও আনবেন না। আমাকে আর 3টে মাস সময় দিন, আমি পুরো 25,000 টাকা গুনে দিয়ে যাব। না হলে এই নীলকান্ত মজুমদার আর মেয়ের বাড়ির সামনে মুখদর্শন করাবে না। এই কথাগুলো বলে নীলকান্ত বাড়ির থেকে বেরিয়ে গেল, কিন্তু ঘৃণায়, দুঃখে, আফসোসে যেন ফেটে পড়তে থাকে। রাস্তার উন্মাদ বদ্ধ পাগলরা যেভাবে একা একা রাস্তায় বকবক করতে দেখা যায়, ঠিক সেই রকমভাবে নীলকান্ত বিড়বিড় বিড়বিড় করতে থাকে। ছি 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 ছি, বড়লোকের ঘরে মেয়েটাকে সুখে থাকবে বলে বিয়ে দিলাম, আর তার কিনা এই ব্যবহার। 25,000 টাকার জন্য তারা যেন খেতে পারছে না। বলি বয়স তো হয়েছে যথেষ্ট, তা জমি বাড়ি সম্পত্তি টাকা পয়সা সব তো রেখেই যেতে হবে। তাহলে কিসের বাবু এত অহংকার? আমার মতন গরিব এই খেটে খাওয়া মানুষ এইভাবে অপমান করলো। ধম্মে সইবে না, ধম্মে সইবে না। হে মা দুর্গা, তুমি একটু চোখ তুলে চাও দেখি মা, তুমি একটু চোখ তুলে চাও। একবার টাকাটা কোনো রকমভাবে মিটিয়ে দিই, তারপর আমার মেয়ে তো, আমি তো তারে খুব ভালোভাবে চিনি, একটারও ছাড়বে না, সব অত্যাচারের বদলা নেবে। মা সৌমি, একটু কষ্ট কর মা, তোর বাবা বেঈমান না, টাকা ঠিক জোগাড় করে নেব আর দিয়েও আসবো। এভাবে বিড়বিড় করতে করতেই নীলকান্ত বাড়িতে ঢোকে এবং কঠিনভাবে মনে মনে প্রতিজ্ঞা নেয় সে এবার 3 মাসের আগেই গিয়ে টাকাটা দিয়ে আসবে। দেখতে দেখতেই আরও 2 মাস কেটে গেল এবং 2 মাসের অক্লান্ত পরিশ্রমে প্রায় 15,000 টাকা জোগাড় করে ফেলে নীলকান্ত। আর অপরদিকে সৌমি 3 মাসের গর্ভবতী হয়ে পড়ে। একে তো সবে বিয়ে হয়েছে, তার মধ্যে বয়সটাও অনেক কম, শরীরটাও অনেক রুগ্ন ও দুর্বল। এবার যেন সৌমি আর আগের মতন কাজকর্মও করতে পারছে না। তার সঙ্গে শাশুড়ি মায়ের অত্যাচার ধীরে ধীরে যেন বেড়েই চলেছে। একদিন তো সকালে চা দিতে একটু দেরি হওয়ার জন্য এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসল প্রতিমা দেবী। সদ্য তৈরি করে আনা গরম চা সৌমির মুখের ওপরে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় ছটপট করতে লাগে সৌমি। কিন্তু একটা লোকও বাড়িতে ধরার মতো ছিল না তখন। অটোমেটিক্যালি যা হওয়ার তাই হলো। সৌমি সারা মুখে, সারা গায়ে, গলায় বড় বড় ফোসকা পড়ে গেল। যন্ত্রণায় ছটপট করতে করতে সেদিন বাড়িতে একটুকু মলম লাগিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। ধীরে ধীরে এই অত্যাচারের মাত্রা বেড়ে যেতে লাগলো। সৌমির সারা গায়ে শুধু সিগারেটের ছ্যাঁকার দাগ। এইভাবেই সৌমির গর্ভের সন্তানও ধীরে ধীরে পৃথিবীর আলো দেখার জন্য প্রস্তুত হতে থাকে। আর অপরদিকে নীলকান্ত অনেক চেষ্টা করতে থাকে 25,000 টাকাটা জোগাড় করার জন্য। একবেলার জায়গায় তখন দুবেলা দোকান খুলতে শুরু করে, যদি 2 পয়সা বেশি রোজগার হয়। অবশেষে যখন প্রায় 6 মাস হতে চলল, তখন আর কোনো উপায় না দেখে নীলকান্ত হন্যে হয়ে ছুটল তার মহাজনের কাছে। পুরো ব্যাপারটা বুঝিয়ে বলার পর নীলকান্তর মহাজন 10,000 টাকা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিল, কিন্তু সেখানেও চড়া হারে সুদ চাপল নীলকান্তর ঘাড়ে। কিন্তু অভাগী মেয়ের দুর্ভাগা বাপ নীলকান্তর কাছে এখন একটাই লক্ষ্য, যে কোনোভাবে সৌমির শ্বশুরবাড়িতে মান সম্মান বাঁচানো এবং সর্বোপরি মেয়ে আমার অত্যাচারিত হচ্ছে। আমি কি আর বুঝি না? বুঝি, বুঝি, সব বুঝি। দাঁড়া মা, একটু সময় দে, একটু সময় দে আমাকে। আমি কথা দিচ্ছি, তোর বাপ যতদিন বেঁচে আছে তোকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। অবশেষে আসলো সেই ভয়ানক পরিস্থিতির দিন, যা শোনার জন্য হয়তো আপনাদের মনকেও একটু শক্ত করে, হৃদয়কে পাষাণ করে শুনতে হবে। তবে শুনুন এর পরের ঘটনা। সেদিন রাতে সৌমি শুয়ে শুয়ে রজতকে বলছিল, কি গো, ঘুমাচ্ছ?
একটু শুনবে? একটা কথা ছিল। বলছিলাম, তোমার মা যে আমার উপরে এত অত্যাচার করে, তুমি তো সবই জানো। তাহলে কি তুমি পারো না একটু প্রতিবাদ করতে? তুমি পারো না আমার হয়ে একটু কথা বলতে? তোমার সামনেই ঘটে যা ঘটার। কখনো খুন্তি দিয়ে ছ্যাঁকা দিচ্ছে, কখনো গরম চা ঢেলে দিচ্ছে, আর অপমান তো সবসময়ই করে। তবে আমায় ভুল বুঝো না, আমি তোমাকে একবারও বলছি না যে তুমি ওনার বিরোধিতা করো, কিন্তু একটু কি দয়া মায়া হয় না আমার প্রতি? আর ওদিকে আমার বাবা কিভাবে টাকা জোগাড় করার চেষ্টা করছে। একটু তো সময় দাও, একটু মাকে বোঝাতে তো পারো মানুষটা কোথা থেকে এতগুলো টাকা আনবে। তবে হ্যাঁ, আমার বিশ্বাস উনি তোমাদের টাকাটা দিয়ে দেবে। একটু দেরি হচ্ছে, এই যা। আর তাছাড়াও তোমাদের তো টাকার কোনো অভাব নেই। সেই দিন তোমার মা আমার সামনে আলমারিটা যখন খুললেন, তখন আমি দেখলাম কত টাকা রয়েছে আলমারিতে। তারপরেও একটা মানুষকে কি এরমভাবে কষ্ট দেওয়া উচিত? তুমি কি পারো না মাকে একটু বোঝাতে? আমার বাবাকে একটু সময় তো দিতে পারো। আর তাছাড়া আমার গর্ভে তোমার সন্তান রয়েছে। আমার প্রতি ভালোবাসা না থাকুক, এর প্রতি তো তোমার ভালোবাসা থাকতেই পারে, একটু দয়া মায়া তো থাকতেই পারে। আমার উপর অত্যাচার করা মানে ওরও কষ্ট হওয়া, এটা তো তুমি বোঝো। আর যদি তুমি একটু প্রতিবাদ করতে না পারো, তাহলে একটা কাজ করো, আমাকে পুড়িয়ে মেরে ফেলো। তাতে তুমি শান্তি পাবে, তোমার মাও শান্তি পাবে, আমার বাবাকেও কষ্ট করে টাকা জোগাড় করতে হবে না, উনি বেঁচে যাবেন। আর সবাই শান্তি পেলে আমিও শান্তি পাবো। এবার রজত বলে উঠল, মা আজ রাতে বক বক না করে একটু ঘুমাতে দাও না। আর শোনো, মা যদি একবার এগে যায় না, কি ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে পারে তার কোনো তোমার আইডিয়া নেই। তোমার বাবাকে বলো ভালোই টাকাটা দিয়ে দিতে, না হলে ভয়ঙ্কর বিপদ হতে পারে। কিন্তু হায় ভগবান, সদ্য বিবাহিতা সৌমি তখনও জানে না পরের দিনের সকালটা তার জন্য কি ভয়ঙ্কর হতে চলেছে। মানুষ যে কতটা বেঈমান হতে পারে, কতটা স্বার্থপর হতে পারে, কতটা হিংস্র হতে পারে, এর পরের ঘটনাটি হচ্ছে তারই প্রমাণস্বরূপ। সেদিন রাতে সৌমি তার স্বামীর কাছ থেকে একটুও সহানুভূতি পায়নি, তাই বড্ড অভিমানে অনেকক্ষণ রাতে সে কাঁদতে থাকে এবং তারপর একটা সময় কাঁদতে কাঁদতে ঘুমিয়েও পড়ে। যেই মেয়ে রোজ কাক ভরে ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে প্রতিদিন গাছের থেকে ফুল তোলা, বাসি বাসন মাজা, জামা কাপড় কাচা, ঘর মোছা, তারপর স্নান করে পুজো দিয়ে 7টার মধ্যে সবার জন্য চা করে নিয়ে যাওয়া। কিন্তু হায় ভগবান, বেলা বাজে 8টা, তখনও মেয়েটার চোখ খোলেনি। নিদ্রা দেবী তার চোখে যেন আজ আলাদা করে ভর বসেছে। হঠাৎই কেরোসিন তেলের কটু গন্ধে তার ঘুমটা ভেঙে যায় এবং চমকে উঠে যে দৃশ্য সৌমি দেখল, বিশ্বাস করুন সেটা দেখার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। সৌমি নিজেই অভিমানের সুরে তার স্বামীকে রাতের বেলা বলেছিল যে এত কষ্ট না দিয়ে মাকে বলো যে আমাকে গায়ে আগুন দিয়ে মেরে ফেলতে। কিন্তু হায় রে ভগবান, এখন যে তার সঙ্গে সেই অনাশিষ্টেই ঘটতে চলেছে। সৌমির শাশুড়ি মা প্রতিমা দেবী ও রজত দুটো কেরোসিন তেলের জার নিয়ে সৌমির গায়ে ও বিছানায় ঢালতে থাকে। সৌমি প্রথমে একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। চাইলে ও সেদিন চিৎকার করে প্রতিবাদ জানাতে পারত, কিন্তু না, বুকের ভেতর একরাশ অভিমান নিয়ে এক দৃষ্টে রজতের দিকে তাকিয়ে থাকে। তেলের জারটা শেষ করে প্রতিমা দেবী রাগে গজগজ করতে করতে বলে ওঠে, খুব মরার শখ হয়েছিল না তোর? কাল রাতে রজতকে বলেছিলিস তোমার মাকে
গিয়ে বলো আমাকে যেন গায়ে আগুন দিয়ে মেরে ফেলে। নে, তাই করলাম তোকে। তোর মতন মেয়ের না বাঁচার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। তোর মতন মেয়ের মরাই দরকার। মর হারামজাদে ভিখারির বাচ্চা। একটা দেশলাই কাঠি জ্বালিয়ে সৌমির গায়ে ছুঁড়ে ফেলে দিয়ে বাইরে দিয়ে দরজাটা বন্ধ করে চলে যায় প্রতিমা দেবী ও রজত। আর দাউ দাউ করে জ্বলতে থাকে সৌমির শরীরটা, দাউ দাউ করে জ্বলতে থাকে নীলকান্তর লক্ষ্মীপনা মেয়ের বিবাহিত সুখী জীবনের স্বপ্নগুলো। সঙ্গে জ্বলতে থাকে সৌমির পেটের সন্তান। পাপ, পাপ, ঘোর পাপ। যে সন্তান এখনো পৃথিবীর আলো দেখেনি, মায়ের পেটেই যেন সেদ্ধ হয়ে গেল। সৌমির মুখ থেকে শুধু একটাই কথা বেরিয়ে আসলো, আমি ছাড়বো না, আমি ছাড়বো না, একটাকেও ছাড়বো না। ভগবান, ভগবান আমায় শক্তি দাও, আমায় শক্তি দাও। শেষ, এক নিমেষেই সব শেষ। আর ওদিকে হন্তদন্ত হয়ে নীলকান্ত বহু কষ্টে জোগাড় করা 25,000 টাকা নিয়ে খুশি মনে সৌমির শ্বশুর বাড়িতে এসে হাজির হয়। ঠিক যখন বেলা 12টা, তখন হাতে একটা ইয়াব বড় রসগোল্লার হাড়ি নিয়ে বেয়াই বাড়ি এসে ঢোকে নীলকান্ত। হায় রে ভগবান, কে বলবে প্রথম কথাটা যে নীলকান্ত তোমার ওই টাকাটা আজ আর দরকার নেই। তুমি যে কারণে এই টাকাটা দিচ্ছ, একটু আগেই যে এই নররূপী পিশাচরা তোমার লক্ষ্মীপনা মেয়ের শরীরটাকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে। এখনও তার ঘরের দুটো জানলা দিয়ে কুণ্ডুলি পাকানো ধোঁয়াগুলো যেন বলে উঠছে, বাবা তুমি এলে, কিন্তু বড্ড দেরি হয়ে গেল। তবে তুমি চিন্তা করো না, আমি এদের কাউকে ছাড়বো না। এরা শুধু আমাকেই নয়, আমার সন্তানকেও কষ্ট দিয়ে মেরে ফেলেছে। আমি এদের কাউকে ছাড়বো না, কাউকে বাঁচতে দেব না। এর প্রতিশোধ আমি নেবই। অবশেষে নীলকান্ত ঘরের সামনে এসে চওড়া একগাল হাসি দিয়ে বললেন, আসতে পারি? গলার আওয়াজটা শোনা মাত্রই যেন প্রতিমা দেবী ও রজতের শরীরে বিদ্যুৎ খেলে গেল। বেশ খানিকটা ঘাবড়ে গিয়ে রজত বলল, আসুন না, আসুন আসুন। নীলকান্ত ঘরে ঢুকেই একটু হেসে রজতের হাতে মিষ্টির হাঁড়িটা দেয় আর প্রতিমা দেবীকে বলেন, এই যে আপনার 25,000 টাকা। অনেকটাই দেরি হয়ে গেল, দয়া করে কিছু মনে করবেন না। তা আমার সৌমিমা কোথায়? রান্নাঘরে বুঝি? রজত একটু ঘাবড়ে গিয়ে বলল, না না না, ওই এতরের ঘরে আছে। কিন্তু প্রতিমা দেবী এবার গম্ভীর গলায় বলে উঠলেন, না না, ও শোবার ঘরে আছে। যান, দেখে আসুন আপনার মেয়েকে। আর এই টাকাটা ধরুন, এটার আর কোনো দরকার নেই। নীলকান্তবাবু এবার ধীরে ধীরে সৌমির ঘরের দিকে যাচ্ছেন। ঘরের দরজাটা তখনও যেন আগুনের তাপে গরম হয়ে রয়েছে। পোড়া গন্ধটা যেন আরও তীব্র হয়ে গেল। নীলকান্তর বুকের ভেতরটা যেন ছ্যাত করে উঠল। মনে সাহস জুগিয়ে কাঁপা কাঁপা হাতে দরজার ছিটকানিটা খুলতেই এক বিভৎস দৃশ্য চোখে পড়ল। অত বড় শরীরটা আগুনে পুড়ে একটা পোড়া মাংসের দলার মতন হয়ে রয়েছে, আর ঠিক তার পাশেই আরেকটি ছোট্ট পোড়া মাংসের দলা। নীলকান্ত খানিক সময়ের জন্য বাকরুদ্ধ হয়ে গেছিল। পাশ থেকে প্রতিমা দেবী ও রজত এসে নীলকান্তকে কি যেন একটা বলছিল, কিন্তু সে যে স্তব্ধ হয়ে গেছে, তার কান অবধি কোনো কথাই যেন আর পৌঁছালো না। নীলকান্ত হাউ হাউ করে কেঁদে উঠল আর সঙ্গে বলতে লাগলো, এক নৃশংস হত্যা, এক নৃশংস হত্যা। ও মা, মারে তোরে কি হলো মা? মা, তোকে ওরা মেরে ফেললো? হে ভগবান, কেমন করে সহ্য করি? পাশ থেকে প্রতিমা দেবী বলে উঠলেন, আপনি বিশ্বাস করেন, আমরা ওকে মারিনি।
ও কালকে রাতেই রজতকে বলছিল যে বাবা তো টাকাটা কিছুতেই দিতে পারছে না, আমি বরং গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করি, তাহলে আমিও বেঁচে যাব, আমার বাবাও বেঁচে যাবে, টাকাটা আর দিতে হবে না। কিরে রজত, বল, চুপ করে আছিস কেন? এগুলো তোর বউ কাল রাতে বলেনি? এবার রজত বলে উঠল, হ্যাঁ কাকা, কালকে রাতে আপনার মেয়ে বলেছিল গায়ে আগুন দিয়ে মরেই যাবে। এবার নীলকণ্ঠ গর্জন করে উঠল, একদম চুপ, বাজে কথা বলবে না, আপনাদের আমি জেলের ভাত খাওয়াবো। ছি 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 ছি, লজ্জা করে না তোমাদের? তোমরাই ওকে গায়ে আগুন দিয়ে মেরেছ, তোমাদের একবার হাত কাঁপলো না? এই 7-8 মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে তোমরা পারলে এই কাজটা করতে? দেখো, আগুনের তাপে যন্ত্রণায় ওর বাচ্চাটা পর্যন্ত বাইরে বেরিয়ে আসে। দেখো, দুটো মাংসের পিণ্ড। হে ভগবান, হে ভগবান, এ আমার কি হলো ভগবান, এ কি হলো আমার ভগবান। একটু কান্না থামিয়ে নীলকান্ত বলে উঠল, জানি আপনাদের অনেক টাকা আছে, আর এ জগতে টাকা দিয়ে সব কিছুকে চাপা দেওয়া যায়, কিন্তু মনে রাখবেন ওপরে ভগবান আছে। এই ঘরতলায় দাঁড়িয়ে বলছি, আপনারাও এইভাবেই কষ্ট পেয়ে মরবেন। মা সৌমি, তোকে যারা খুন করেছে, তোর বাচ্চাকে যারা খুন করেছে, তুই তাদের ক্ষমা করিস না, প্রতিশোধ নিবি, প্রতিশোধ চাই, এর একটা প্রতিশোধ চাই। এই কথাগুলো বলে নীলকান্ত হন হন করে ঘর থেকে বেরিয়ে চলে যায়। এর ঠিক 1 মাস পর প্রতিমা দেবীর বাড়ির নতুন কাজের লোক স্বপ্না মাসি সকাল 7টায় আদা দিয়ে লিকার চা আর টোস্ট বিস্কুট নিয়ে চায়ের টেবিলে এসে হাজির। কারণ সকাল 7টায় যে তাদের চা লাগবেই। শুধু এবার মানুষটা বদলে গেছে। 1 মাস আগে সৌমি চা নিয়ে আসতো, আর এখন কাজের লোক চা নিয়ে আসছে। বাকি সব আগের মতোই, সেই ঘর, সেই মানুষ, সেই টেবিল, সেই চা। সেদিন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে প্রতিমা দেবী কোলবালিশের ওপর গাটা এলিয়ে বসে আছেন। আর বাইরে সেদিন আকাশে ঘন কালো মেঘ গরমের প্রবল প্রতাপী সূর্যকেও যেন ঢেকে দিয়েছে। দুপুরবেলাতেই যেন মনে হচ্ছে সন্ধে নেমে এসেছে। ঘরের জানালা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে গাছগুলো যেন থম ধরে দাঁড়িয়ে আছে, আর মাঝে মাঝেই প্রচণ্ড বিদ্যুতের আওয়াজ যেন কান ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। প্রতিমা দেবীর চোখটা একটু লেগে এসেছিল। হঠাৎ করেই তীব্র পোড়া গন্ধ নাকে ভেসে আসতে থাকে। ওনার ঘুমটা হঠাৎ ভেঙে যায়। মনে মনে ভাবতে থাকে, স্বপ্নামাসি বৃষ্টির ভয়েতে হয়তো তাড়াতাড়ি করে বাসনটা মাজতে বাইরে বসেছে, আর উনুনের মধ্যে মনে হচ্ছে খাবারগুলোকে গরম করতে রেখেছে, আর ওটাই হয়তো পুড়ছে, তাই হয়তো এরকম পোড়া গন্ধ বেরোচ্ছে। কিন্তু এবার উনি ফিল করলেন আবার সেই নাক ঝাঁঝালো পোড়া গন্ধ। উনি এবার চোখটা খুললেন। এবার একটা অবাক করার দৃশ্য উনি দেখলেন ছোট্ট একটা বাচ্চা, গাটা পুরো কুচকুচে কালো, হামাগুড়ি দিয়ে ওনার ঘর থেকে বেরিয়ে গেল। উনি ভাবলেন বোধহয় ভুল দেখলাম, কিন্তু না, এবার একটা বাচ্চার খিলখিল করে হাসির আওয়াজ আসতে লাগলো। এরপর প্রতিমা দেবী উঠে বসলেন এবং মনে মনে ভাবলেন, এই বাড়িতে বাচ্চার হাসির আওয়াজ, দেখতে হবে তো ব্যাপারটা কি। কিন্তু যতক্ষণ উনি বসেছিলেন কোনো আওয়াজ নেই। আবার একটু পরে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতে থাকে। এবার উনি আস্তে আস্তে পা টিপে টিপে সেই আওয়াজটাকে ফলো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘর থেকে বেরিয়ে উনি দেখলেন কান্নার আওয়াজটা যেন নিচে নামার সিঁড়িটার কাছ থেকে আসছে। উনি ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। এবার উনি সিঁড়ি দিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করলেন, কিন্তু উনি কিচ্ছু দেখতে পেলেন না। জাস্ট মনের ভুল ভেবে উনি চলেই যাচ্ছিলেন। এমন সময় জোর একটা বিদ্যুৎ চমকানোর আওয়াজ হয়। প্রতিমা দেবী এক পলকের ওই বিদ্যুতের আলোতে একদম স্পষ্ট দেখলেন কুচকুচে কালো একটা ছোট্ট বাচ্চা হামাগুড়ি দিতে দিতে নিচে সৌমির ঘরের দিকে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে উনি জোরে পা চালিয়ে সৌমির ঘরের দিকে যান এবং আস্তে আস্তে ঘরের ভেতরে উঁকি মারেন। কই, কিছু না তো, কেউ নেই তো, তাহলে কি আমি ভুল দেখলাম? এবার প্রতিমা দেবী জাস্ট সৌমির ঘর থেকে বেরোতেই যাবেন,
এমন সময় আর একটা বিদ্যুতের ঝলকানির আলোতে উনি যেটা দেখলেন সেটা ছিল এক ভয়ঙ্কর দৃশ্য। দগদগে পোড়া শরীর নিয়ে সৌমি তার ছোট্ট সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সঙ্গে চলছে আকাশ বাতাস কাঁপানো এক ভয়ঙ্কর প্রতিশোধের অট্টহাসি। ছাড়বো না, একটাকেও ছাড়বো না, সব কটাকে মেরে ফেলবো, ছাড়বো না একটাকেও। প্রতিমা দেবী ভয়ে আতঙ্কে মাটিতে ধপ করে বসে পড়েন। তারপর কোনো রকমে হামাগুড়ি দিয়ে সৌমির ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন, কিন্তু এবার সৌমি পথ আটকে দাঁড়ায়। আবার সেই অট্টহাসি। প্রতিমা দেবী চিৎকার করে রজতকে ডাকার চেষ্টা করেন, কিন্তু ওনার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। তীব্র আক্রোশে আর প্রতিশোধের বশে সৌমির বিদেহী আত্মা প্রতিমা দেবীর বুকের ওপর চেপে বসে গলা চিপে ধরে। প্রতিমা দেবীর মুখের থেকে জিভটাও যেন অনেকটা বেরিয়ে আসে। অনেক চেষ্টা করেন উনি গলাটাকে ছাড়ানোর জন্য, কিন্তু খানিকক্ষণ হাত পা দাপড়াদাপড়ি করার পর একটা সময় প্রতিমা দেবীর শরীরটা নিশ্চুপ হয়ে যায়। আর এতক্ষণ স্বপ্নামাসী ও রজত দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিল। রজত দেখতে পেল স্বপ্নামাসী খানিকক্ষণ পরেই জ্ঞান হারায়। আর এবার সেই প্রতিশোধের আগুন আরও কয়েক ধাপ বেড়ে সৌমির বিদেহী আত্মা রজতের ওপর ঝাঁপিয়ে পড়ে, প্রচণ্ড শক্তিতে গলা চিপে ধরে ঝাঁকাতে থাকে। যদিও খানিকক্ষণের মধ্যেই রজতের প্রাণটা বেরিয়ে যায়, কিন্তু তাও যেন এর কোনো ক্ষমা নেই। রজতের নিথর দেহটার ওপর যেন তাণ্ডব লীলা চালাতে থাকে সৌমির বিদেহী আত্মা। আর বাইরে তখন মুষলধারায় বৃষ্টি পড়ছে। এর কিছুক্ষণ পর সব শান্ত হয়ে যায়। বাইরে বৃষ্টি কমে গেছে, আবার সেই রোদের ঝলক দেখা যাচ্ছে। আর এদিকে ঘরের ভেতরেও তখন একদম নির্মল শান্ত পরিবেশ, শুধু দুটো নিথর দেহ চুপচাপ পড়ে আছে। আজ সম্পূর্ণ শান্ত হলো সৌমির ভেতরের জ্বলতে থাকা প্রতিশোধের আগুন, যা পুড়িয়ে ছাড়খাড় করে দিল প্রতিমা দেবীর পরিবারকে। আর অপরদিকে নীলকান্ত, তারও ভেতরের কষ্ট অনেকটাই লাঘব হলো, তবে তার লক্ষ্মীপনা মেয়ে সৌমিকে অকালেই হারাতে হলো। এই আফসোসটা হয়তো নীলকান্তর বাকি জীবনটাকে কুড়ে কুড়ে খাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা লিখেছি আমি অলোক চক্রবর্তী। গল্পে উল্লেখিত সৌমির কণ্ঠে ছিলেন স্নিগ্ধা চক্রবর্তী, প্রতিমা দেবীর চরিত্রে ছিলেন ঝুমা দাস, নীলকান্ত, সুবিনয়বাবু ও রজতের চরিত্রে ছিলাম আমি অলোক চক্রবর্তী। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি 9টায় ও রবিবার সন্ধ্যে 6টায়। ধন্যবাদ। শুভরাত্রি।